প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো? করোনাকে প্রতিরোধ করার জন্য তোমরা বিদ্যালয়ে উপস্থিত হচ্ছ না, দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ রয়েছে। তোমাদের পাঠদান ক্যাভেল টিভি নেটওয়ার্ক বা অনলাইন কার্যক্রমের মাধ্যমে অব্যাহত রেখেছো। আমি বিপ্লব কুমার দাস, সহকারী শিক্ষক, বিজ্ঞান সম্মেলনী ইনস্টিটিউশন যশোর। আজকে তোমাদের একটি ক্লাস নেব নবম দশম শ্রেণীর বিজ্ঞান ত্রয়োদশ অধ্যায় থেকে 6 নং শিক্ষণফল অর্জনের লক্ষ্যে একটি ক্লাস নেব। শিক্ষার্থীরা, আধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্বে অনেক যন্ত্রপাতি যোগাযোগের জন্য বের হয়েছে। তার মধ্যে সবচেয়ে আমাদের সুপরিচিত যে যন্ত্রটি, সেটা তো সবাই জানা, এবং জানা ঠিক না, সবার হাতে হাতে রয়েছে। সেই যন্ত্রটি হচ্ছে মোবাইল ফোন। মোবাইল ফোন সবার হাতে হাতে রয়েছে এবং সবাই এটাকে খুব ভালোভাবে চিনি আমরা। তবে আমি তোমাদের আজকে অতি প্রাচীন বা পুরাতন কালের একটি যোগাযোগের যন্ত্র দেখাবো, যেটা শহর অঞ্চল বা গ্রামের প্রত্যেকটা মানুষই এটার সাথে পরিচিত, কম বেশি পরিচিত, এবং এটা ব্যবহার করেছে। আজ আমি তোমাদের এই ধরনের একটি যন্ত্র দেখাবো। তোমরা এটি দেখে বলবে যে যন্ত্রটি আসলে সবাই চেনো কিনা বা এর কি নাম। দেখো, এই যন্ত্রটি আমি তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, এটা একটা রেডিও, সঠিক বলেছ। এটা রেডিও। গ্রাম শহর দুই ধরনের লোকেরাই, দুই শ্রেণীর, উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত সব ধরনের লোকেই এটা চেনে বা পরিচিত। এটা অনেকেই ব্যবহার করেছে। এই ধরনের যন্ত্র ব্যবহার করে আমরা অতি প্রাচীনকাল থেকেই আমরা বিভিন্ন যোগাযোগ করে থাকি। তবে এটা একটা একমুখী যোগাযোগ যন্ত্র, অর্থাৎ এটা দিয়ে আমরা একভাবেই কথা বা সংবাদ শুনে থাকি, আমরা পাঠাতে পারি না। এই যোগাযোগটা দিয়ে আমরা অনেক ধরনের উপকৃত হয়ে থাকি। অর্থাৎ এর কি সুবিধা রয়েছে, এর কার্যক্রম কিভাবে বা কাজ করে থাকে, এ ধরনের বিষয়গুলি আজকে আমরা আমাদের পাঠে আলোচনা করব। তাহলে তোমরা বুঝতেই পারছো, আজকে আমাদের পাঠের বিষয়টি হবে তথ্য যোগাযোগ জন্য যে যন্ত্রগুলি রয়েছে বা মেশিনগুলি রয়েছে, তাদের মধ্যে একটি কার্যক্রম বা প্রয়োজনীয়তা বা এর সুবিধা কি, সে সমস্ত নিয়ে আলোচনা। তার ভিতরে আমরা রেডিওকে নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা খাতায় লিখে নাও আজকের পাঠটি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমাদের পাঠ শিরোনাম হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত যন্ত্রপাতি, যেমন রেডিও, কার্যক্রম, সুবিধা ও ব্যবহার। শিক্ষার্থীরা, রেডিওর মারফত আমরা গান, বাজনা, খবর, বিভিন্ন বিজ্ঞপ্তি আমরা পেয়ে থাকি। এই রেডিও বিভিন্ন তথ্য সরবরাহ করার জন্য একটি রেডিও স্টেশন থাকে। সেই স্টেশনে একটি মাইক্রোফোনের সামনে, অর্থাৎ এ ধরনের একটা মাইক্রোফোনের সামনে বক্তা তার
গান বাজনা বিভিন্ন বক্তব্য বা বিজ্ঞপ্তি পাঠ করে থাকেন, তার সেই শব্দ 20 থেকে 20,000 হার্টজ কম্পাঙ্কের তরঙ্গ তৈরি হয়। সেই তরঙ্গটা মাইক্রোফোনের ভিতর দিয়ে বিদ্যুৎ তরঙ্গে রূপান্তরিত হয়ে সেটা চলে যায় অ্যাম্পলিফায়ারে এবং সেখান থেকে ট্রান্সমিটারে হয়ে এন্টিনা, তারপরে সেটা আমরা শুনতে পাই। 20 থেকে 20,000 হার্টজ তরঙ্গের কম্পাঙ্ক বক্তার থেকে তৈরি হয়, কিন্তু এই অল্প তরঙ্গের দৈর্ঘ্য শব্দ বেশি দূর যেতে পারে না। তাহলে দূরের মানুষরা শুনবে কি করে? এই দূরের মানুষের কাছে বহন করে নিয়ে যাওয়ার জন্য অল্প কম্পাঙ্কের তরঙ্গের শব্দকে বেশি দূরে নিয়ে যাওয়ার জন্য একটি উচ্চ কম্পাঙ্কের তরঙ্গকে বাহক হিসাবে ব্যবহার করা হয়। তার উপর নির্ভর করে এই শব্দ তরঙ্গকে বিদ্যুৎ তরঙ্গে রূপান্তরিত করা হয়, আর এই প্রক্রিয়াটিকে বলে মডুলেশন। তাহলে আমরা জানি বা শিখলাম মডুলেশন কাকে বলে। একটি উচ্চ কম্পাঙ্কের তরঙ্গের সাথে মিশিয়ে সেটাকে বাহক হিসাবে ব্যবহার করার যে প্রক্রিয়াটা, সেটি হচ্ছে মডুলেশন। মডুলেশন প্রক্রিয়ায় বক্তা যে মাইক্রোফোনের সামনে গান, বক্তব্য বা কোনো ঘোষণা, খবর পাঠ করে থাকে, সেটা উচ্চ কম্পাঙ্ককে বাহক হিসাবে ব্যবহার করে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়, আর এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে মডুলেশন। এই মডুলেশন যুক্ত শব্দ আরো শক্তিশালী করার জন্য অ্যাম্পলিফায়ার নামক যন্ত্রে পাঠিয়ে দেওয়া হয় এবং সেই অ্যাম্পলিফায়ার থেকে শব্দটাকে আরো শক্তিশালী করে বিবর্ধিত করে ট্রান্সমিটারে পাঠানো হয় এবং ট্রান্সমিটার তখন এই তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ বা রেডিও তরঙ্গ হিসাবে বায়ুমণ্ডলে ছড়িয়ে দেয়। এই বায়ুমণ্ডল থেকে গ্রাহকের কাছে যে রেডিও যন্ত্রটি থাকে সেটা এন্টিনার মাধ্যমে, এই যে এন্টিনা দেখো, একটা এন্টিনা রয়েছে, এই এন্টিনার মাধ্যমে সে সেই রেডিও তরঙ্গটাকে গ্রহণ করে এবং এই রেডিওর ভিতরে যে ইলেকট্রনিক্স গুলো রয়েছে সেই ইলেকট্রনিক্সের মাধ্যমে সেই রেডিও তরঙ্গ থেকে উচ্চ কম্পাঙ্কের তরঙ্গটা আলাদা, যেটা বাহক হিসাবে ছিল সেটা আলাদা করে ফেলে এবং যেটা অল্প শব্দ ছিল, বক্তার যে তরঙ্গটি ছিল অল্প তরঙ্গ দৈর্ঘ্যের, সেইটাকে তখন স্পিকারে পাঠিয়ে দেয় এবং স্পিকার তখন সেটা আবার সে বিদ্যুৎ তরঙ্গটা শব্দ তরঙ্গে রূপান্তর করে দেয় এবং আমরা অবিকল সেই বক্তব্য বা গান যেটা বক্তা গিয়েছিল বা করেছিল সেটা শুনতে পাই। শিক্ষার্থীরা, আসো আমরা একটা চিত্রের মাধ্যমে বা ব্লক চিত্রের মাধ্যমে দেখি প্রক্রিয়াটা কিভাবে ঘটে।
প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো একটি ব্যক্তি বা বক্তা তার বক্তব্য, গান বা খবর ইত্যাদি একটা মাইক্রোফোনের সামনে পড়ছে এবং এই মাইক্রোফোন থেকে একটি তরঙ্গ তাকে বাহক হিসাবে একটু শক্তিশালী করে সেটা অ্যামপ্লিফায়ারে পাঠিয়ে দিচ্ছে এবং এই প্রক্রিয়াটি কে বলবে মডুলেশন। এবং এই প্রক্রিয়ায় অ্যামপ্লিফায়ার সেই অল্প বিবর্ধিত শব্দকে আরো বিবর্ধিত করে আরো শক্তিশালী করে ট্রান্সমিটারে পাঠিয়ে দিচ্ছে এবং ট্রান্সমিটার তার অ্যান্টেনার মাধ্যমে রেডিও তরঙ্গ আকারে সেই বিদ্যুৎ তরঙ্গটাকে বায়ুমণ্ডলে ছড়িয়ে দিচ্ছে। বায়ুমণ্ডলে ছড়িয়ে দেওয়ার পরে আমাদের গ্রাহকদের পর্যায়ে যে রেডিও থাকে, অর্থাৎ এই যে রেডিও থাকে, রেডিওর যে অ্যান্টেনাটা রয়েছে সেই অ্যান্টেনাটা সেই বায়ুমণ্ডল থেকে আমাদের বায়ুমণ্ডল থেকে যে রেডিও তরঙ্গ সেটা এই অ্যান্টেনার মাধ্যমে এটা গ্রহণ করে প্রথমে আবার সেই বিদ্যুৎ তরঙ্গে রূপান্তরিত করে এই রেডিও, এবং বিদ্যুৎ তরঙ্গে রূপান্তরিত করার পরে রেডিওর ভিতরে যে ইলেকট্রনিক্স থাকে সেই ইলেকট্রনিক্স গুলো সেই বিদ্যুৎ তরঙ্গ থেকে উচ্চ কম্পাঙ্কের তরঙ্গটাকে আলাদা করে ফেলে এবং আবার সেটা স্পিকারের কাছে পাঠিয়ে দেয়। স্পিকার আবার সেই বৈদ্যুতিক তরঙ্গটাকে আবার শব্দ তরঙ্গে রূপান্তরিত করে ফেলে, করে আমরা হুবহু সেই বক্তা, প্রথমে যে বক্তা যে গান বা শব্দ করেছিল সেইটাই আবার আমরা শুনতে পাই। আমরা দেখছি অ্যান্টেনার সাহায্যে কিভাবে বায়ুমণ্ডল থেকে রেডিও তরঙ্গ ইলেকট্রনিক্সের মাধ্যমে বিদ্যুৎ তরঙ্গ এবং পরে বিদ্যুৎ তরঙ্গ থেকে কিভাবে শব্দ তরঙ্গে রূপান্তরিত হয়। দেখি আমরা কিভাবে কারেকশন করে। খরস্রোতা নদী হিসাবে স্বীকৃত সেই পদ্মা নদীর উপর বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কাজ প্রায় সম্পূর্ণ করেছে। পদ্মার দুই পার আজকে সেতু দিয়ে সংযুক্ত হয়েছে। প্রকৃতপক্ষে ইলেকট্রনিক্সটা এখানে কানেক্ট করে আমরা যোগাযোগের বিভিন্ন খবর দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা 2008 সালে নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে সরকার গঠন করার পর থেকে শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতে পেলাম কিভাবে ব্লক চিত্রের মাধ্যমে রেডিও কিভাবে তার কার্যক্রম করে থাকে। মডুলেশন হয় প্রথমে এবং বিবর্ধন হয় এবং এটা আবার যখন রেডিওতে গিয়ে রেডিও গ্রাহকের কাছে রেডিও যন্ত্রটির ভিতরে যে আবার শব্দ তরঙ্গে রূপান্তরিত করে সেটাকে বলবো আমরা ডিমডুলেশন, অর্থাৎ পুনরায় আবার শব্দ তরঙ্গে রূপান্তরিত হয়। এইভাবে এই রেডিও যন্ত্রটি বায়ুমণ্ডল থেকে বিভিন্ন রেডিও তরঙ্গ অ্যান্টেনার মাধ্যমে সংগ্রহ করে আমরা বিভিন্ন স্টেশনের খবর, গান বাজনা এগুলো শুনতে পাই। শিক্ষার্থীরা এইভাবে একটি রেডিও কার্যক্রম করে থাকে। আমরা এবার জানবো যে এর সুবিধাটা কি এবং এই রেডিওর কি প্রয়োজনীয়তা রয়েছে সে সম্পর্কে আমরা এখন আলোচনা করব। শিক্ষার্থীরা, প্রথমে আমরা দেখব সুবিধাগুলো কি। নানাবিধ সুবিধা রয়েছে রেডিওতে, আমরা দেখছি সুবিধাগুলো কি। ব্যয়বহুল নয়, সহজে চালানো যায়,
মাসিক কোনো বিল দিতে হয় না। শিক্ষার্থীরা, অর্থাৎ এই নানাবিধ সুবিধা রয়েছে, এটা ব্যয়বহুল নয়, মানুষের সকল শ্রেণীর মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে সহজে চালানো যায়, অর্থাৎ দক্ষ লোক, যে কোনো ধরনের লোক এটা চালাতে পারে। 3 রয়েছে মাসিক কোনো বিল দিতে হয় না আমাদের এটা, এবং এটা 4 নম্বর এটা রয়েছে, এটা ব্যাটারি চালিত। ব্যাটারি চালিত হয়, বিদ্যুতের ব্যবস্থা আছে, অর্থাৎ বিদ্যুৎ না থাকলে যে চলবে না সে ধরনের নয়, এটা ব্যাটারিতে চালানো যায়, অর্থাৎ নানাবিধ সুবিধা রয়েছে। এবার আমরা দেখব এই রেডিওর প্রয়োজনীয়তা কি। প্রিয় শিক্ষার্থীরা, এই রেডিওর অনেক ধরনের প্রয়োজনীয়তা রয়েছে আমাদের। প্রথমে যে প্রয়োজনীয়তার কথাটা আমরা বলবো, সেটা সরকারি বিভিন্ন নির্দেশনা বা বিভিন্ন বিজ্ঞপ্তি, আদেশ আমরা নিমিষের মধ্যে সারা দেশে পেয়ে যাই। খুব অল্প সময়ের ভিতরে এই রেডিওর মাধ্যমে সম্প্রচার করে, অর্থাৎ সরকারি আদেশ, বিজ্ঞপ্তি, সরকারি, এগুলো সমস্ত সরকারি। 2 নম্বরে আমরা বলতে পারি পণ্যের বিজ্ঞাপন। পণ্যের বিজ্ঞাপন, আবহাওয়ার সংবাদ, প্রিয় শিক্ষার্থীরা, রেডিও থেকে আমরা বিভিন্ন অনেক প্রয়োজন রয়েছে বা অনেক প্রয়োজন আমাদের মিটিয়ে থাকে। তাদের মধ্যে দেখো, বিভিন্ন সরকারি আদেশ, বিজ্ঞপ্তি, বিভিন্ন নির্দেশনা আমরা নিমিষের মধ্যে রেডিওর মাধ্যমে পেয়ে থাকি। পণ্যের বিজ্ঞাপন, বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন, অর্থাৎ এটা আমরা না কিনেও, ক্রয় না করেও তার ভালো মন্দ কি সুবিধা অসুবিধা রয়েছে সে সম্পর্কে জানতে পারি। আবহাওয়ার সংবাদ, এটা আমাদের খুবই জরুরি, অর্থাৎ মাঝি মাল্লারা যখন গভীর সমুদ্রে মাছ ধরার জন্য যায়, তখন তাদের অন্য কোনো যোগাযোগের মাধ্যম থাকে না, এই রেডিওর মাধ্যমে তারা বিভিন্ন আবহাওয়ার সংবাদটা পেয়ে থাকেন, এবং সেটা পেয়ে তারা দ্রুত তীরে চলে আসে। দেশের বাইরের খবর আমরা পেয়ে থাকি, অর্থাৎ আমাদের দেশের বাইরেরও যে প্রতিবেশী বা বহির্বিশ্ব বিভিন্ন দেশের খবর আমরা রেডিওর মাধ্যমে পেয়ে থাকি। দেশি বিদেশি সংস্কৃতির সাথে আমরা পরিচিত হই, অর্থাৎ আমাদের দেশের গান, বিভিন্ন দেশের গান বা নাটিকা, বিভিন্ন কৌতুক সম্পর্কে আমরা বিভিন্নভাবে এই রেডিওর মাধ্যমে আমরা উপভোগ করে থাকি। সেনাবাহিনী এবং নৌবাহিনী
বা এদের বিশেষ এক ধরনের রেডিও যোগাযোগ মাধ্যম বা তাদের আলাদা রেডিও যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকে, যেটা তাদের বিভিন্ন সংযোগে কাজে আসে আলাদাভাবে, এবং সেটা অনেক নিরাপত্তা বেশি। এবং বিভিন্ন আমাদের যে মোবাইল রয়েছে, মোবাইলেও আমরা রেডিও তরঙ্গ কাজে লাগাই, অর্থাৎ আমাদের এই রেডিওর প্রয়োজনীয়তাটা অনেক বেশি। প্রিয় শিক্ষার্থীরা, আমি এতক্ষণ তোমাদের নবম দশম শ্রেণীর বিজ্ঞান ত্রয়োদশ অধ্যায় থেকে সবাই কাছাকাছি 6 নং শিক্ষণফল অর্জনের লক্ষ্যে পাঠটি নিলাম। 6 নং শিক্ষণফলটি ছিল শিক্ষার্থীরা তথ্য যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত যন্ত্রপাতির সুবিধা, ব্যবহার এবং কার্যক্রম ব্যাখ্যা করতে পারবে। আমার এই পাঠটি তোমরা কতটুকু অনুধাবন করতে পেরেছো সেটা মূল্যায়ন করার জন্য আমি তোমাদের এখন কয়েকটি প্রশ্ন করছি। বলো, কত কম্পাঙ্কের শব্দ আমরা শুনতে পাই? হ্যাঁ, সঠিক বলেছ। 20 থেকে 20,000 হার্টজ কম্পাঙ্কের শব্দ আমরা শুনতে পাই। 2 নম্বর প্রশ্নটি বলো, ডিমডুলেশন কাকে বলে? হ্যাঁ, সঠিক বলেছ। রেডিও যন্ত্রটি বিভিন্ন ইলেকট্রনিক্স ব্যবহার করে তারা বাহক তরঙ্গটিকে আলাদা করে ফেলে এবং বিদ্যুতিক তরঙ্গ আবার শব্দ তরঙ্গে রূপান্তর করে। এই প্রক্রিয়াটিকে বলে ডিমডুলেশন। শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমাদের 6 নং শিক্ষণফলটি অর্জিত হয়েছে। তোমরা তথ্য যোগাযোগ যন্ত্রপাতির মধ্যে রেডিওর কার্যক্রম এবং এর সুবিধা প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে। আমি তোমাদের এখন একটি বাড়ির কাজ দেব, তোমরা বাড়ির কাজটি খাতায় লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, বাড়ির কাজটি তোমরা লিখে নাও। আমাদের দৈনন্দিন জীবন যুদ্ধে রেডিওর প্রয়োজনীয়তা আছে কি বিশ্লেষণ করো। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবন যুদ্ধে দৈনন্দিন কাজকর্মের ভিতরে রেডিওর প্রয়োজনীয়তা থাকলে তোমরা লিখবে। এই প্রশ্নের উত্তরটি তোমরা বাসায় লিখবে এবং বিদ্যালয় খুললে তোমাদের শ্রেণীর বিজ্ঞান শিক্ষককে দেখাবে, তিনি মূল্যায়ন করবেন। আমি আজকের মতো পাঠটি এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবে, বাসা থেকে বেরোলে অবশ্যই মাস্ক পরে বের হবে। সবাইকে ধন্যবাদ।